আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি ছাত্রদের আহ, রাজনীতিতে ভূমিকা এই নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে এই প্রসঙ্গটা তুললাম এই জন্যই যে ইদানিং রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের, বিশেষ করে যারা এই উপদেষ্টা বা রয়েছেন তিনজন, এবং এই ইন্টারিম গভর্নমেন্টকে কাজে লাগিয়ে তারা যেভাবে একটা নতুন দল গঠন করার প্রক্রিয়া শুরু করেছে, এবং বিভিন্ন রাজনৈতিক জাতীয় পর্যায়ের সবচেয়ে টপ লেভেলের যারা রাজনীতিবিদ রয়েছেন, তাদের প্রতিটা কথার মধ্যে তারা একটা অন্য কিছু ষড়যন্ত্রের আভাস খুঁজে পান, এবং তার একটা বিকৃত ব্যাখ্যা প্রদান করে দেশবাসীকে বিপদে একটা একটা বিউইল্ডার্ড করে রেখেছে, এবং রাজনৈতিক আকাশটা অনেক মেঘাচ্ছন্ন করে ফেলেছে। সেজন্য আমি আর কিছু না বলে পারছি না। দেখো ভাই ছাত্ররা, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের সাথে আমার কোনো কনফ্লিক্ট নাই। তারপর একটু তোমাদের বোঝার জন্য, বুদ্ধির জন্য, বিবেচনার জন্য, তোমাদের বিবেককে জাগ্রত করার জন্য বলছি। 1947-এ ইন্ডিয়া পার্টিশন হয়, তখন কিন্তু আমাদের ইস্ট পাকিস্তান হয়, ওয়েস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান। সেখানে কিন্তু এই বাংলার আপামর জনগণ, আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, ছাত্র কৃষক জনতা থেকে শুরু করে এমন কোনো মানুষ নাই যে যারা ইনভলভ ছিল না। কোটি কোটি মানুষের মাইগ্রেশনের এবং লক্ষ জনতার আত্মাহুতির মধ্য দিয়ে আমরা 47 পেয়েছিলাম। তো সেখানেও ছাত্রদের বড় একটা ভূমিকা ছিল, কিন্তু এর অর্থ এই নয় যে 47-এ যখন গভর্নমেন্ট ফর্ম করলো তখন ছাত্ররা সেই গভর্নমেন্টের মধ্যে ঢুকে গেল, অথবা 47-এ এসে ছাত্ররা নতুন ষড়যন্ত্র শুরু করলো যে আমরা একটা রাজনৈতিক দল গঠন করব। এর কোনো ইতিহাস নাই। তারপরে আসি বেশ কিছুদিন পার হয়ে 52-র ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে, অবশ্যই। তার সাথে সারা বাংলাদেশ তার পেছনে ছিল, সকল শ্রেণী পেশার মানুষ। এর অর্থ এই নয় যে 52-র আন্দোলন সফল হবার পর ওই শিক্ষা মন্ত্রণালয় বা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের ভিসি এবং প্রিন্সিপাল ছাত্ররা হয়ে গেছে বা কোনো রকমের দাবি করেছে। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তারপর আসি আমাদের 71-এর মহান বিজয়ের পর বাংলাদেশ যখন স্বাধীন হলো, তখন 72-এ যেই সরকার গঠন করা হলো, যদিও সেই সরকার আসলে অবৈধ ছিল, কারণ 70-এর নির্বাচন হয়েছে পাকিস্তানে, এবং শেখ মুজিব চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। বাংলাদেশের জনগণ, মানে ইস্ট পাকিস্তানের জনগণ তখন ভোট দিয়েছে আওয়ামী লীগকে, যে এবার ইস্ট পাকিস্তান থেকে আমরা কাউকে পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখতে চাই। তো সেটা ভণ্ডুর হলো না, সেই স্বপ্ন ভঙ্গ হলো। স্বপ্ন ভঙ্গ হয়ে বরং ভালো হয়েছে, আমরা একটি নতুন দেশ পেলাম। প্রায় 3 লক্ষ বীর শহীদের রক্তদানের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তারপর 72-এ নতুন সরকার গঠন হলো। এর আগে 71-এই স্বাধীন বাংলা সরকার গঠিত হয়েছে। সেখানেও কিন্তু কোনো ছাত্র ছিল না। যুদ্ধকালীন সরকারের মধ্যেও কিন্তু কোনো ছাত্র ছিল না। 72-এ যে সরকার গঠন করা হয়েছে সেখানেও কিন্তু কোনো ছাত্র ছিল না। তারা কি যুদ্ধ করে নাই? তারা কি আত্মাহুতি দেয় নাই? তারা কি এখনও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অনেকেই বেঁচে আছে? তারা কি নাই? তারা কি তখন বলেছে যে আমাকে ক্যাবিনেটে যেতে হবে, মন্ত্রী হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে? তারপরে আসি
অনেক দিন পার হয়ে 75 যেই 15ই আগস্টের ইতিহাস, সেই ইতিহাস তো একটা আর্মি কুর মাধ্যমে হলো, ছোট্ট একটা গ্রুপের মাধ্যমে। তারপর সবাই সেটা মেনে নিল। ওনারা সরকার গঠন করলেন। আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষ এই সরকারের মধ্যে স্থান পেল। সেখানে কি এই ছাত্ররা সরকারের মধ্যে ঢোকার জন্য আন্দোলন করেছে, কোনো দাবি তুলেছে, না কখনো বলেছে? তারপরে দেখি 90-এর আন্দোলন, এরশাদ পতন স্বৈরাচার হিসেবে আমরা আখ্যায়িত করি। যাই হোক, এরশাদের পতনের আন্দোলনে ছাত্রদের ভূমিকা অনেক অনেক বেশি ছিল। সারা বাংলাদেশ তার পিছনে ছিল, বাট তত বেশি বড় আন্দোলন হয় নাই। তারপর এরশাদ ক্ষমতা ছেড়ে চলে গেছেন। তখন কি ছাত্ররা লুটপাট করেছে? যে গণভবন, বঙ্গভবন লুটপাট করেছে? কোন এরশাদ ছিল? তারা কি পরবর্তী সরকারের ক্যাবিনেটে ঢুকেছে? তা কোনো ইতিহাস নেই। তারপরে দেখি গেল এই 90-এর আন্দোলনের পর বিভিন্ন সময় আন্দোলন হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে। তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো। সেই কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যেও কিন্তু সারা বাংলাদেশের আপামর জনগণ অংশগ্রহণ করেছে। বিএনপি তখন সরকারে ছিল। বিএনপি তাৎক্ষণিকভাবে রিয়েলাইজ করে দেখেছে যে এটা যেহেতু জনগণের ডিমান্ডের প্রতি শ্রদ্ধা রেখে একটি ডেমোক্রেটিক গভর্নমেন্ট বিএনপি, তারা তাৎক্ষণিকভাবে কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করে নির্বাচন দিল, যদিও বিএনপি তখন হেরে গেল। কোনো দুঃখ নাই, সেখানেও ছাত্রদের একটা বিরাট ভূমিকা ছিল। তাই বলে কি পরবর্তীতে তারা ছাত্ররা ক্যাবিনেট ফর্ম করেছে বা ক্যাবিনেটে ঢুকেছে, না ক্যাবিনেটে ঢোকার কথা বলেছে, না সাহস পেয়েছে? এ তো প্রশ্নই আসে না। এখন এই দীর্ঘ 16-17 বছরের হাসিনার নিষ্পেষণ, হাসিনার অত্যাচার, গুম, হত্যা, খুন, দেশের অর্থ লোপাট, চুরি, ডাকাতি, ভারতের কাছে বাংলাদেশকে অলমোস্ট বিক্রি করে দেওয়া, সব কিছু মিলিয়ে এই দুঃশাসনের নমরুদের হাত থেকে, জালেমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিএনপির নেতৃত্বে অন্যান্য সকল বৃহৎ দলগুলো এই 17 বছর ধরে সংগ্রাম করেছে। এই সংগ্রাম করতে করতে এখানে ছাত্ররাও ইনভলভ ছিল। তারপরে ছাত্রদের একটা বিরাট ফোর্স একটা ছোট্ট একটা দাবি নিয়ে আসলো, তারা কোটা বিলুপ্তি চায়। একটা ছোট, অতি সামান্য। সেখানে পিছন থেকে রাজনৈতিক দলগুলো বলল যে ছাত্ররা যখন এইভাবে ইনভলভ হয়েছে, আমরা সম্পূর্ণ ঝাঁপিয়ে পড়ি, একসাথে আন্দোলন করি, যুগপৎ। সমস্ত দেশ আন্দোলনে নেমে পড়ল। এবং যেহেতু স্বৈরাচারী হাসিনাকে আর কেউ সহ্য করতে পারছিল না, তাই তার সম্পূর্ণ সরকারের পতন ঘটল। পৃথিবীতে ইতিহাস সৃষ্টি হয়ে গেল যে সরকারের আর কেউ নাই, সবাই দেশ ছেড়ে পালিয়েছে, সরকারের কেউ নাই। আর যারা আওয়ামী লীগ করতো কোথায় লুকিয়ে আছে এখন আর খুঁজে পাওয়া যায় না। এই সময়টায় হঠাৎ করে ছাত্ররা কেন ক্যাবিনেটে গেল এটা আমি বুঝতে পারছি না। দেশবাসী কিন্তু ক্যাবিনেটে নিয়ে কখনোই খুশি ছিল না, কারণ ক্যাবিনেটে সব অপরিচিত অদক্ষ লোকজন, বিভিন্ন এনজিও থেকে আসা অথবা দেশ বিদেশ থেকে বিদেশে থাকে, তাদেরকে নিয়ে এসে করা হয়েছে। আমরা তাদেরকে চিনি না, তাদের পারফরমেন্স সম্পর্কে আমাদের ধারণা নাই। তারপরেও সেখানে প্রফেসর ইউনুস আছেন, সেই সম্মানে, সেই শ্রদ্ধায়, সেই বিশ্বাসে আমরা এটাকে মেনে নিয়েছি, সমর্থন দিয়েছি। এখন ছাত্রদের এই ক্যাবিনেটে প্রবেশ, তারপর তাদের সেই অপকর্মগুলো যেগুলো তারা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু এখন আর দেশবাসী মেনে নিতে পারছে না।
এবং এটা রাজনৈতিক অস্থিরতাই শুধু সৃষ্টি করে নাই, একটা দেশে বিভাজন সৃষ্টি করছে। তাই আমার মনে হয় ছাত্র, তোমরা আপনারা যাই বলি না কেন, যেভাবে বলি, তোমরা নিজেরা নিজেদেরকে একটু গুছাও, একটু নিজেদের বিবেককে জাগ্রত করো, কি করা উচিত কি করা উচিত নয় সেটা ভেবে কাজ করো, নাহলে তোমাদের পরিণতি কিন্তু ভালো হবে না, একেবারেই ভালো হবে না। এখন এই ছাত্র সমাজ, ছাত্র বলছি বারবার, এই ছাত্রদের মধ্যে কি 1%, 2% ছাত্র, 3%, 4%, 5% ছাত্র? 95% ছাত্রই তো তোমাদের সাথে এই সমস্ত অপকর্মের সাথে নাই। তোমরা এক একজন নিজেরা নিজেদের এলাকায় যেয়ে দাঁড়াও, দেখো 500 ভোট পাও কিনা। এগুলো ছাড়ো, রাজনীতিবিদদের হাতে রাজনীতি চালাতে দাও, দেশ চালাতে দাও। রাজনীতিবিদদেরকে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো, এটাই তোমাদের কাজ। তোমরা লেখাপড়া করো, নিজেকে ডেভেলপ করো, দেশের ভবিষ্যতে হাল ধরবে, সেইভাবে তোমরা নিজেদের প্রস্তুত করো। তোমরা যখন শিক্ষিত হবে, বড় হবে, তোমরা রাজনীতিকে টানবে না, রাজনীতি